জাতীয় শহীদ সেনা দিবস আজ। পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও মঈন ইউ জড়িত, অভিযোগ স্বজনদের। তখনকার গোয়েন্দা প্রধানদের বিচার দাবি। অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম শুরু, বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযান, কঠোর অবস্থানে সরকার। শুক্রবার আত্মপ্রকাশ করবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন দল। রাজনৈতিক ও জুলাই বিপ্লবের শরিকদের অনুষ্ঠানে আমন্ত্রণ। দেশকে সর্বনাশ থেকে রক্ষায় দরকার নির্বাচিত সরকার, বলেছেন তারেক রহমান। ভোটাধিকার নিয়ে চলছে নতুন খেলা, অভিযোগ মির্জা ফখরুলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের সেনাবাহিনীকে ধ্বংস করার নীল নকশার অংশ ছিল পিলখানা হত্যাকাণ্ড। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাবাহিনীর সাবেক প্রধান মঈন ইউ আহমেদ সেই ষড়যন্ত্রের সরাসরি জড়িত, এমন অভিযোগ শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনদের। একই সঙ্গে তৎকালীন ডিজিএফআই ও অন্য গোয়েন্দা সংস্থার প্রধানদেরকেও বিচারের কাঠগড়ায় দেখতে চান তারা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 25 ও 26 ফেব্রুয়ারি 2009 তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানা বিদ্রোহে নিহত হন 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায় এটি। সেদিনের ঘটনা শুধু বাংলাদেশের মানুষকে মর্মাহত করেনি, প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল বিশ্ববাসীর বিবেককে। সেই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের 2টি মামলায় আসামি করা হয় বিডিআরের সহস্রাধিক সদস্যকে, গ্রেপ্তার করা হয় অনেককে। 2009 সালে একটি নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পরপরই ঘটে যাওয়া এই ঘটনার পেছনে কি এমন অভিসন্ধি কাজ করেছিল তা আজও অজানা। তবে 5 আগস্টের পর আগে থেকে দাবি করা মামলার পুনঃতদন্তের বিষয়টি জোরালো হয়। বিস্ফোরক মামলায় এরই মধ্যে জামিন পেয়েছেন অনেকে। গেল বছরের 24 ডিসেম্বর বিডিআর হত্যাকাণ্ড তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হয়। কমিশনের 7 সদস্যকে 90 দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়। হত্যাকাণ্ডের পর থেকেই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার বিষয়টি সামনে আসছিল। নিহত সেনা কর্মকর্তাদের স্বজনদের দীর্ঘদিনের সেই দাবি পূরণ করেছে অন্তর্বর্তী সরকার। পিএম ছিলেন আর কি, আমার এখন বলতেই নেই, খুনি হাসিনা। তো উনি তখন বলেছিলেন যে এত দিবস তো দেওয়া যাবে না, এত দিবস তো করা যাবে না। আমরা চাচ্ছিলাম সমস্ত দেশের মানুষ জানুক ওনারা শহীদ হয়েছেন, একটা পৃথিবীতে একটা, বাকিটা তো আল্লাহ জানেন যে আল্লাহ কাকে শহীদ হিসাবে কবুল করবেন, সেটা দোয়া তো আমরা করি। ফেব্রুয়ারি মাস এলেই হত্যার নেপথ্যে কারা, সে প্রশ্নটি ফিরে আসে বারবার। পিলখানা হত্যাকাণ্ডটি ছিল আমাদের সশস্ত্র বাহিনী আমাদের সার্বভৌমত্বকে ধ্বংস করে এদেশে ফ্যাসিজম কায়েমের একদম সফল সূচনা ছিল এটা। আসল ঘটনা জানতে চাই, বিচার চাই, যে বিচারটা যত দ্রুত। 16 বছর অনেক দেরি হয়ে গেছে। তৎকালীন প্রধানমন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের দায় কোনোভাবেই এড়াতে পারে না বলেও অভিযোগ তাদের। ওনাকে দায়ভার নিতেই হবে, অবশ্যই নিতে হবে, কারণ উনি, আমরা দেখেছি যমুনায় অনেক সময় নিয়েছেন। কেন? খুনি হাসিনা যদি হুকুমও দেয়, সে হুকুম দিয়েছে ঠিক আছে, কিন্তু আপনার ভিতরে তো একটা আছে, আপনি একটা একটা চিফ, আপনি হলো সমস্ত অফিসারদের বাবা, আপনার কি কোনো ভূমিকা নাই? সেদিন নিহতদের হত্যাকাণ্ডেই বর্বরতা সীমাবদ্ধ ছিল না, কর্মকর্তাদের মৃতদেহকেও চরমভাবে অমর্যাদা করা হয়। এরকম করে মানুষ মরতে পারে? মানুষে একটা না তো, একটা মানুষের তো ভাই একটা গুলি যথেষ্ট, ভাই একটা গুলি যথেষ্ট। তাকে, ওকে তো আপনার মনে করেন 8টা গুলি করছে এবং বেরোনেট দিয়ে খোঁচাইছে, কেন ভাই? এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, এজন্যে পিলখানা হত্যাকাণ্ডের অনুঘটকদের চিহ্নিত করা জরুরি বলে অভিমত সংশ্লিষ্টদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। অপারেশন ডেভিল হান্টেও আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন উন্নতি না হওয়ায় শুরু হয়েছে যৌথ বাহিনীর ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। সারা দেশের পাশাপাশি সোমবার দিবাগত রাতে রাজধানী সহ মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি ও পুরান ঢাকা সহ প্রতিটি এলাকায় চলে এই অভিযান। রেড জোনগুলোর প্রতিটি পয়েন্টে তল্লাশি চৌকি বসিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, আর অলিগলিতে টহল দিচ্ছে পেট্রোল টিম। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর রাজপথে চলছে যৌথ বাহিনীর তল্লাশি চৌকি, অলিগলিতে র্যাব পুলিশের টহল। মধ্যরাতের এই চিত্রই বলে দিচ্ছে অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি শুরু হলো ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম।
কেউ অপরাধ করে যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য চেকপোস্টগুলোতে ছিল কঠোর নজরদারি। গাড়ি, মোটরসাইকেলের পাশাপাশি অটোরিকশাও তল্লাশি করে যৌথ বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর এমন উপস্থিতিকে সাধুবাদ জানান নগরবাসী। তবে এখনও নিরাপত্তা নিয়ে শঙ্কিত কেউ কেউ। আইনশৃঙ্খলা বাহিনী যেটা করছে সেটা ওনাদের অ্যাপ্রিসিয়েট করি যে এই জিনিসটা আমাদের আরও আগে হওয়া উচিত ছিল। আমাদের যারা কাজকর্ম করে বা ব্যবসা বাণিজ্য করে এদের নিরাপত্তার জন্য এই অভিযানটা অবশ্যই প্রয়োজন আছে। আমরা আসলে সংখ্যা মুক্ত না, আমরা না পারতে বের হইছি। আমাদের একদম ক্লোজেস্ট ফ্রেন্ডের বিয়ে ছিল বলে আমরা বের হইছি এবং খুব রিস্ক নিয়ে বের হইছি। নগরবাসীর নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতির কথা জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সম্প্রতি ঘটে যাওয়া অপরাধীদের ধরতে বিশেষ অভিযানের কথাও জানান তারা। সামগ্রিক যে আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলেন, যে কোনো সময় থেকে অত্যন্ত চমৎকার। আমরা প্রিভেন্টিভ মেজার হিসেবে টহল সহ চেকপোস্ট এইগুলো তো স্থাপন করেছি, পাশাপাশি আমাদের আভিযানিক কার্যক্রম চলমান আছে। তো আশা করি মানুষের যে আস্থাটা হারিয়ে গিয়েছিল এই আস্থাটা আবার ফিরে আসবে, স্পেশালি র্যাবের উপর এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উপর। রবিবার রাতে রাজধানীর বনশ্রী ও মোহাম্মদপুরে ঘটে যাওয়া দুটি ছিনতাই ও গুলির ঘটনায় নড়েচড়ে বসে সরকার। এরপরে র্যাব, পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট মিলে শুরু হয় বিশেষ এই টহল অভিযান। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কম্বাইন্ড অপারেশন ও টহল চলবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা শেষে এই কথা জানান তিনি। প্রেস সচিব বলেন, রাজধানী সহ দেশের যেসব জায়গায় পরিস্থিতির অবনতি হয়েছে সেখানে টহল ও চেকপোস্ট বাড়ানো হবে। জানান, অন্তর্বর্তী সরকার উদ্বিগ্ন বলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা প্রসঙ্গে জানতে চাইলে প্রেস সচিব বলেন, পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পরে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইতিবাচক হলেও বেশ কয়েকটি ঘটনা দৃশ্যমান হয়েছে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, রাত থেকে পদক্ষেপ দৃশ্যমান হবে। আবরার ফাহাদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগার থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারে বুয়েট শিক্ষার্থীরা বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না। সোমবার রাতে বুয়েট ক্যাম্পাস থেকে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জেমির জেল থেকে পলায়নের বিরুদ্ধে প্রতিবাদে মিছিল বের করেন বুয়েট শিক্ষার্থীরা। পরে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা অবিলম্বে পলাতক জেমিকে গ্রেফতারের দাবি জানান। জেমির পালানোর ঘটনায় কারা জড়িত তাদের শনাক্ত করতে হবে বলেও দাবি করেন তারা। এ সময় আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ প্রশ্ন করেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত জেমি আদৌ কি 6 তারিখে পালিয়েছে নাকি পরে পালিয়েছে? কারা জড়িত সে বিষয়টি সরকারের পক্ষ থেকে পরিষ্কার করতে হবে। একজনের হচ্ছে যাবজ্জীবন আছে, তার ক্ষেত্রে আইনজীবী দেয় নাই, আর 3 জন হচ্ছে আগে থেকে পলাতক ছিল। তো তখন আর কি আরেকজনের ব্যাপারে যখন জানতে চাওয়া হয় তখন আর কি রাষ্ট্রপক্ষ থেকে বলা হয় যে হচ্ছে যে সে হচ্ছে 5 আগস্টের পরে পালিয়ে গেছে। তো এই জিনিসটা তখন হচ্ছে আব্বু উপস্থিত ছিল, আমাদের পরিবারের সদস্য যারা উপস্থিত ছিল কোর্টে, তারা সেখান থেকে জানতে পারে। বেপরোয়া ছিনতাই রাজধানী ঢাকাকে রীতিমতো এক আতঙ্ক নগরী করে তুলেছে। চরম নিরাপত্তাহীনতায় নগরবাসী। ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীরা দিচ্ছেন ঘটনার লোমহর্ষক বর্ণনা। বনশ্রীতে গুলি করে স্বর্ণ লুটে জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার চান ভুক্তভোগী স্বজনেরা। সিসি ফুটেজ দেখে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসএফ ফয়েজের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বনশ্রীতে এভাবে ফিল্মি স্টাইলে গুলি, স্বর্ণ ও নগদ টাকা লুট। নিজ বাসার সামনেই ছিনতাইয়ের শিকার স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার দিলেন ভয়ঙ্কর সেই বর্ণনা। 3টে হুন্ডায় আমাকে রাউন্ড করে ঘুরে ফেলেছে। পরে আমি একটু বাঁচার জন্য একটু দৌড় দিয়েছি, পরে আর দৌড়তে পারি না। ওরা 5-6 জন মিলে আমাকে গুলি করি। আমার নগদ 1 লক্ষ টাকা আর হইল প্রায় 140-50 গুলি সোনা নিয়ে গেছে। 3টা গুলি লেগেছে, 2টা দুই উড়িতে, একটা অন্ডকোষে। চোখের সামনে স্বামীকে গুলি করার দৃশ্য দেখা ছাড়া কিছুই করার ছিল না, কারণ বাড়ির গেটে ঝুলছিল তালা। তুমি বাইরে আসো, আমার স্বামী দাও, তুমি ভিতরে কেন? ও বাইরে এসে আমার বলছে, ভাবি কি হয়েছে? আমি কি হয়েছে বলতে, মানে আমার স্বামীরা বাইরে মেরে ফেলতে, স্যার আপনি আমার বলেন কি হয়েছে, চাবি দেন। উনি বলে আমার কাছে চাবি নাই, চাবি বাড়িওয়ালার কাছে। তখন আমি বাড়িওয়ালার কাছে গিয়েছি, অনেকবার দরজা লক করছি, বাড়িওয়ালা দরজা খোলে নাই। আবার আমি নিচে আসছি, নিচে আসার পরে 4টা গুলি খাওয়ার 1-2টা কোপ খাওয়ার পর আমার হাজব্যান্ড এইখানে দাঁড়ায় আমার বলতেছে, তুমি গেটটা খোলো। আমি এইখানে দাঁড়ানো, তুমি গেটটা খোলো। আমি ভিতরে ঢুকে, আমি বলি আমি গেট কিভাবে খুলবো? এরা তো আমার চাবি দেয় না। ওই ভাবি আসিয়ে বলছে চাবি দাও, চাবি দাও, চাবি দাও। আমরা ঘরে ঢুকছি যে তখন আমি চাবি কোথায় পাবো? তো এখানে যদি এগুলো আগেই পরিকল্পনা ছিল, উনি যখন নক করছে তখনই ওনাকে ঘিরে ফেলা হয়েছে 3টা হুন্ডা দিয়ে।
3টা হুন্ডা দিয়ে ঘিরে ফেলা হয়েছে, তারপর তো তার লেকে শুট করছে, লেকে শুট করার পরে সে পড়ে গেছে। এমন ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। সড়ক অবরোধ করে সন্ত্রাসীদের ধরতে দিয়েছেন 24 ঘন্টার আলটিমেটাম। আমরা 48 ঘন্টার ভিতরে অলংকার জুয়েলার্সের মালিক আনোয়ার হোসেন ভাইয়ের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে এবং ওনার মালামাল নিয়ে গেছে, এই মালামাল উদ্ধার চাই, মালামাল সহ সন্ত্রাসীদের গ্রেফতার চাই। দারোয়ানের বিষয়টা সন্দেহজনক, অবশ্যই তাকে আইনের আওতায় আনা হোক। সে কেন চাবি দিল না? সন্ত্রাসীর কারণে আমরা আমাদের জুয়েলারি সমিতি না, সারা বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তাহীনতায় আছে। সবাই আতঙ্ক বিরাজ করে, এটা একটা সুষ্ঠু বিচার হোক, আমরা সবাই চাই, জনগণ সবাই চাই। আমাদের এমপ্লয়ি যারা আছে বাইরে, যারা মাঠ পর্যায়ে কাজ করে, ওরাও এখন আমাদেরকে বলতেছে যে ভাইয়া এখন তো আমরা কাজে যাইতে অনেক ভয় করে, আতঙ্ক হয়। বরাবরের মতো পুলিশ বলছে সন্ত্রাসীদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে তল্লাশি ও টহল। এই অপরাধগুলো আসলে পূর্ব থেকে ছিল কম বেশি, সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনা একটু চাঞ্চল্য সৃষ্টি করেছে। আমরা এগুলো নজরদারির মধ্যে রেখেছি এবং প্রত্যেকটি ঘটনা আমরা কিন্তু খুব গুরুত্ব দিয়ে নিবিড়ভাবে তদন্ত করছি। এর বাইরে যেসব চিহ্নিত বশগত অপরাধী আছে তাদেরকে আমরা প্রতিনিয়ত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসছি। পুলিশ তো এখন আমরা আমাদের পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে কাজ করছি এবং এটাকে আরও জোরদার করা হচ্ছে। এখানে দিনের বেলা 250টি, রাত্রেবেলা 250টি, ঢাকা মেট্রোপলিটন এলাকায় কমপক্ষে 500 পেট্রোল টিম মোতায়েন থাকে। শুধু বনশ্রীতে নয়, মোহাম্মদপুর, মগবাজার, ফার্মগেট, উত্তরা, যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন স্পটে একের পর এক ঘটছে চুরি, ছিনতাই, ডাকাতি। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। জাতীয় সংসদ চত্বরে থেকে ঘোষণা আসছে এ দলের। সোমবার সন্ধ্যায় জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনের মুখ্য সংগঠক সার্জিস আলম। ব্যক্তি স্বার্থ নয়, দেশের স্বার্থই প্রাধান্য পাবে দাবি করে গণমানুষের প্রত্যাশা পূরণ করার কথা জানায় নাগরিক কমিটি। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। শত শত মানুষের প্রাণহানি আর হাজারো মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয় স্বৈরাচারী হাসিনা সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়। অভ্যুত্থানের পর একাধিক প্ল্যাটফর্ম তৈরি হয়, আর তখন থেকেই আলোচনায় নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি। অবশেষে রাজনৈতিক দল গঠনের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দিল জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন রাজনৈতিক দলের প্রধান হতে পারেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের নেতৃত্ব দেওয়ার আগে সরকার থেকে পদত্যাগ করবেন তিনি। বিগত 16 বছর শুধু নয়, রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক কমিটি। জনগণকে সম্পৃক্ত করে জনমানুষের প্রত্যাশা পূরণ করাই হবে নতুন দলের মূল উদ্দেশ্য। নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম জানান, আগামীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল, যার ঘোষণা আসছে আগামী 28 ফেব্রুয়ারি। দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ, সেই শপথটি এই বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক, ওই জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই। কারণ বিগত যুগের পর যুগ ধরে ওই জাতীয় সংসদটিকে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্র না বানিয়ে বরং ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলীয় স্বার্থ উদ্ধারে ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলীয় পলিসি মেকিং এর জায়গা বানিয়ে রাখা হয়েছিল। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বই থাকছে এই নতুন রাজনৈতিক দলে। দল গঠনের আগে জনগণকে সম্পৃক্ত করা হয়েছে দাবি নাগরিক কমিটির। বাংলাদেশের তারুণ্যের হাত ধরে জনগণের হয়ে, জনগণের পক্ষে, জনগণের সংশ্লিষ্টতা নিয়ে সংঘবদ্ধতার ভিত্তিতে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে, সে নতুন রাজনৈতিক দলের কাছে আপনাদের যে প্রত্যাশাগুলো আছে সেগুলো আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব তারুণ্যের হয়ে সেই প্রত্যাশাগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে যে ধরনের পদক্ষেপ, কর্মসূচি এবং কার্যক্রমের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়, আমরা তার সর্বোচ্চটাই আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিকদের ও জুলাই বিপ্লবে নিহত
ও আহতদের পরিবারকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে নাগরিক কমিটি। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটাধিকার প্রতিষ্ঠা হলে দেশকে তুলে আনা যাবে সর্বনাশের খাদের কিনারা থেকে। অযাচিত তর্ক বিতর্কে যেন কেউ দেশের স্বার্থ রক্ষা থেকে দূরে সরে না যায়, এ আহ্বান তার। বলেন, সংস্কার নিয়ে প্রতিদিন অবান্তর আলোচনা করতে থাকলে মূল কাজগুলো অসম্পূর্ণ থেকে যাবে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। নানা রাজনৈতিক বাস্তবতায় 16 বছর পর হলো খুলনা মহানগর বিএনপির সম্মেলন। সোমবার সকালে সার্কিট হাউস মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে দলের সম্মেলন হচ্ছে। এ ধরনের প্রক্রিয়া সব জায়গাতে চালু রাখা দরকার। এটা প্রতিনিয়ত চালু থাকলে ধীরে ধীরে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। আমরা যত বেশি গণতন্ত্র প্র্যাকটিস করব, যত বেশি ভোটের প্রক্রিয়াটি আমরা প্র্যাকটিস করব, তত ধীরে ধীরে ভালো মানুষগুলো, যেই মানুষগুলোকে সমাজ চায়, যেই মানুষগুলোকে সমাজের প্রয়োজন, দেশের প্রয়োজন, যে মানুষগুলোকে প্রয়োজন সার্বিকভাবে বৃহৎ জনগোষ্ঠীর প্রয়োজন, সেই মানুষগুলো পর্যায়ক্রমিকভাবে সামনে চলে আসতে সক্ষম হবেন। আমাদের সকলকে চেষ্টা করতে হবে, অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। তারেক রহমান বলেন, রাষ্ট্রকে পুনর্গঠন করতে অনেক কাজ এখনো বাকি, সেগুলো করতে হবে। দেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে। এটি রাজনীতির একটি অংশ। বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। আমাদের সামনে অনেক কাজ আছে। কাজগুলো করতে হলে দেশের মধ্যে আমাদেরকে স্থিতিশীলতা আনতে হবে। সংস্কারের কথা বলেছি, কিন্তু সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এই দেশকে যদি আমাদেরকে গড়ে তুলতে হয়, আমাদের হয়তো অনেক সীমাবদ্ধতা ছিল, আমরা অনেক কিছু করতে চেয়েও হয়তো অনেক কিছু করতে পারিনি। কিন্তু আমি বিশ্বাস করি, আমরা যদি আমাদের সীমাবদ্ধতার কথাগুলো জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে সক্ষম হই, নিশ্চয়ই ইনশাল্লাহ জনগণ আমাদেরকে আবার সুযোগ দিবে। দেশ পুনর্গঠনে দলের সকল নেতাকর্মীকে তৈরি থাকতে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। খুলনা মহানগরীতে আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন নিয়ে নতুন খেলা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার পরিবর্তন হলেও এখনো কোনো বিএনপি নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে না, প্রশ্ন তার। ধামরাই প্রতিনিধি লোকমান হোসেনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রিমান, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবেলার জনদাবিতে এবার ঢাকা জেলার ধামরাই এলাকায় সমাবেশ করেছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও অভিযোগ করলেন, আওয়ামী লীগ সরকার কারাগারে স্লো পয়জনিংয়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে হত্যা চেষ্টা করেছিল। আমাদের সেই মামলাগুলো এখনো শেষ হয় নাই, আমরা এখনো কোর্টে যাই, আমাদেরকে হাজিরা দিতে হয়। শাপলা চত্বরে আমাদের আলেমদেরকে, এতিমদেরকে নির্বিচারে হত্যা করার কথা আমরা ভুলে যাই নাই। আমরা ভুলে যাই নাই জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়ার কথা। আমরা ভুলে যাই নাই আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে ফাঁসিতে ঝুলানোর কথা। কোন অপরাধ ছিল না তাদের একটাই অপরাধ ছিল যে তারা গণতন্ত্র চাইতো, অধিকার চাইতো। রাষ্ট্রের সমস্ত ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। তামাশা, ভোটের তামাশা, গণতন্ত্রের তামাশা, এই তামাশা আমাদেরকে দেখিয়েছে এই শেখ হাসিনা। বিএনপি মহাসচিবের অভিযোগ, জাতিকে ধ্বংস করার চক্রান্ত করেছিল শেখ হাসিনা।
ধর্ম, কৃষ্টি, সংস্কৃতি ধ্বংস করে দেশ বিক্রির চক্রান্ত করেছিল পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী। নির্বাচন নিয়ে নতুন খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। কিছু কিছু মানুষ বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। আমাদের অভিজ্ঞতা আছে, সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং সেই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে এমনিতেই এই স্থানীয় সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। আজকে আমি জানি না এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান, আমি জানি না। সোশ্যাল মিডিয়াতে, সামাজিক গণমাধ্যমে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছে। আরে 15 বছর আমরা লড়াই করলাম, আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হলো, আমাদের 20,000 মানুষকে হত্যা করা হলো, 700 মানুষকে গুম করে দেওয়া হলো, সেটার দিকে কারো কোনো খেয়াল নেই। বিএনপি যেন কিছুই করে নাই। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই যে আসুন আজকে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি না করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে, জাতিকে যে সুযোগ আমরা পেয়েছি সেটাকে কাজে লাগাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চাঁদাবাজ দখলদারদের জায়গা নেই বিএনপিতে, আওয়ামী লীগেরও ঠাঁই নেই শহীদ জিয়ার দলে। একদিকে রাষ্ট্র কাঠামোর সংস্কারে দেশব্যাপী 31 দফার কর্মশালা চলছে, আর অপরদিকে সারা বাংলাদেশে যে অরাজকতা চলছে, নৈরাজ্য চলছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির নেতারা বলছেন, যত দ্রুত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়িত হবে তত দ্রুত এ জাতীয় সংকট কেটে যাবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ধামরাই, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা যেখানে এখনো ঠিকমতো রক্ষা করা যাচ্ছে না, সেখানে একটি দল স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মশকরা করতে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ওয়ারী থানা আয়োজিত রাষ্ট্র কাঠামো সংস্কারে 31 দফা কর্মশালায় তিনি একথা বলেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, একদিকে বলছে সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হবে না, অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে। এই দুরভিসন্ধি কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। বিএনপির এই নেতা বলেন, 5 আগস্টের পরে একটি বিশেষ রাজনৈতিক দল আন্দোলনের কৃতিত্ব নেয়ার জন্য তৎপর, অথচ তারা ছাত্রলীগের বেশ ধরে রাজনীতি করেছে। একক কৃতিত্ব দাবি করে তারা নিচু মনের পরিচয় দিয়েছে। খুনি হাসিনা ক্ষমতায় এসে 25 ফেব্রুয়ারি পিলখানায় 24 সেনাবাহিনী সদস্যদের হত্যা করেছে বলে অভিযোগ তার। এই ঘটনার সাথে জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিম, ফজলে নূর তাপস সহ শেখ পরিবারের অনেকে জড়িত। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিও জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। একটি বিশেষ রাজনৈতিক দল তারা তৎপর হয়ে গেল কিভাবে তারা এটা পুরোপুরি কৃতিত্ব নিয়ে নেবে, অথচ তারা কিন্তু খুনি হাসিনার আওয়ামী লীগ, ছাত্রলীগের বেশ ধরে গত 16 বছর রাজনীতি করেছে। এখন তারা এসব বলতে চায় তারা সব কৃতিত্ব নেওয়ার দাবিদার। তারা এখনো ষড়যন্ত্র করছে। তারা বলছে যে এখন নাকি স্থানীয় সরকার নির্বাচন তারা চায়। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় তো ঠিক মতো করা হয় না, এখনো চাপাতি দিয়ে রাতের বেলা ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, আর আপনারা আসছেন স্থানীয় সরকার নির্বাচনে মশকরা করতে আমাদের সাথে। আপনারা একদিকে বলেন সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হবে না, আবার এইদিকে আপনারা স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন। তাদের এই দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্র, চক্রান্ত আমরা সকলেই বুঝি তারা কি করতে চাচ্ছে। এটাকে আমরা কোনোভাবেই সফল হতে দেব না। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জাতীয় শহীদ সেনা দিবস আজ। পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও মঈন ইউ জড়িত, অভিযোগ স্বজনদের। তখনকার গোয়েন্দা প্রধানদের বিচার দাবি। অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম শুরু, বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযান, কঠোর অবস্থানে সরকার। শুক্রবার আত্মপ্রকাশ করবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন দল। রাজনীতিক ও জুলাই বিপ্লবের শিরকদের অনুষ্ঠানে আমন্ত্রণ। দেশকে সর্বনাশ থেকে রক্ষায় দরকার নির্বাচিত সরকার, বলেছেন তারেক রহমান। ভোটাধিকার নিয়ে চলছে নতুন খেলা, অভিযোগ মির্জা ফখরুলের। দর্শকের ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।